পিঠের কাছটায় বালিশ চেপে ধরে বলে, তুমি বুঝি মিষ্টি? হ্যাঁ, আপনি কে? দুর্বল স্বরে মিষ্টির উত্তর শুনে মেয়েটা মুচকি হেসে বলে, আমার নাম আফিয়া, পিয়াসের একমাত্র ডাক্তার বউ। পিয়াস অর্থাৎ লায়লা বেগমের সন্তান। মিষ্টি মনের ভেতরে কুমনোভাব আনায় অনুতপ্ত হয়। সে নিজের মাথায় গাঁটটি মেরে বলে, দিনে দিনে অকালমন্দ হয়ে যাচ্ছিস নাকি মিষ্টি? যাচাই বাছাই না করে ভোলা ভালা স্বামীকে সন্দেহ করছিস। অন্তিক জানতে পারলে প্রথমে তোর ঠোঁটের উপর নির্যাতন করবে, তারপর অন্য স্থানে। ভাবনায় মশগুল মিষ্টির স্তম্ভিত ফিরে আফিয়ার ডাকে। শরীর কি বেশি খারাপ লাগছে? মিষ্টি মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়, সত্যিই তার শরীর খারাপ লাগছে। আফিয়া অন্তিককে ডেকে তার উদ্দেশ্যে বলে, ওকে নিয়ে কাল আমার চেম্বারে আসবে। এসেছিলাম দেবরের মিষ্টি বউকে দেখতে, কিন্তু মেয়ে তো আমাকে দেখেই চিৎপটাং। মিষ্টি ভীষণ লজ্জা পায়। আফিয়ার হাতে হাত রেখে বলে, লজ্জা দিও না ভাবি, অমন সুন্দরী ভাবিকে দেখলে কি আর হুঁশ থাকে? আমি না হয় বেহুশ হয়ে ভাবিকে মোল্লাবাড়িতে আমন্ত্রণ জানালাম। অন্তিক মিষ্টির দিকে তাকায়। সত্যি মেয়েটার মুখ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে, দুর্বলতায় নুয়ে পড়েছে। অফিসের চাপের কারণে ইদানিং সে মিষ্টিকে তেমন সময় দিতে পারে না। আফিয়ার কথার প্রত্যুত্তর দেয়। অন্তিক বলল, বেশি সমস্যা মনে হচ্ছে কি ভাবি? আফিয়া বলল, তেমন কিছু নয়, তবে আমি যা সন্দেহ করছি সেটা হলে ভালোই হবে। অন্তিক চিন্তায় পড়ে যায়। মিষ্টি মিটিমিটি হাসে, পাকা মেয়েটাও কিছু একটা বুঝতে পারছে। আজ চলি মিষ্টি রানী, কাল চলে যেও। পিয়াস ভাই বিয়ে করেছে এবং তাদের একজন কন্যা সন্তানও আছে। বিষয়টা মাথায় আসায় মিষ্টি নড়ে চড়ে বসে। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে বয়স 2 থেকে 3 বছর হবে। তার মানে পিয়াস ভাই বিয়ে করেছে 4 বছর হবেই। এতদিন সে বিয়ে সম্পর্কে গোপন করেছে। এ বাড়িতে পিয়াসকে দেখার পর মিষ্টির পিয়াসের সাথে মেলামেশা অন্তিকের পছন্দ হয়নি। তার মানে সেও কি জানতো না? না জানলে আজ ভাবি তার সাথে মোল্লাবাড়িতে পা রাখলো কিভাবে? রহস্যের উন্মোচন আজ করতেই হবে। মিষ্টি আফিয়ার উদ্দেশ্যে বলে, এখানে থাকো না কেন? পিয়াস ভয় বাড়িতে জানায়নি। থেকে যাও না ভাবি, আজ শরীর চলছেই না। পাশে থাকলে মনে করব আমার বড় বোন পাশে আছে। পিয়াস মানবে না, তার শাশুড়ি মা চলে আসলে মোল্লাবাড়িতে কুরুক্ষেত্র তৈরি করে ফেলবে। আফিয়ার কথা শুনে মিষ্টি হাসে। আফিয়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ওই লায়লা কাঠের কয়লার গলার জোর আমার সামনে এলেই থেমে যায়। তোমাকে কিছু বলতে আসলে আমার সামনাসামনি করতে হবে তাকে। আর আমি যদি চটে যাই তো লায়লা বেগমের পিত্ত পর্যন্ত তেতো বানিয়ে ছাড়ি। আফিয়া উচ্চ আওয়াজে হাসতে থাকে। অন্তিকের উদ্দেশ্যে বলে, চমৎকার বউ পেয়েছো দেবর সাহেব, তা কোথায় পেলে এমন রত্নকে? অন্তিক হেসে জবাব দেয়, ভাগ্য আমাকে তার কুঠিতে দাঁড় করিয়েছিল। তখনও ভাবিনি এই রত্ন আমার জন্য এত মূল্যবান। যখন থেকে বুঝতে পেরেছি আগলে রেখেছি মনের পিঞ্জিরায়। আফিয়া বাহাবা দেয় অন্তিকের কথায়। মিষ্টি উসখুস করছে আফিয়া অন্তিককে মূল ঘটনা জিজ্ঞেস করতে। কিছু বিষয় না জানায় নাকি উত্তম, কিন্তু মিষ্টি সমস্ত ঘটনার উদ্ঘাটন না করতে পারলে মূল রহস্যের গোড়ায় পৌঁছাতে পারবে না। তাই সে বনিতা ছাড়াই বলে ওঠে, পিয়াস ভাইয়ের বিয়ের কথা পূর্ব থেকে কি তুমি জানতে অন্তু? অন্তিক মিষ্টির কাছে এগিয়ে আসে, কাঁধ থেকে বাচ্চাটাকে মিষ্টির কোলে তুলে দিয়ে বলে, 2 মাস আগে জেনেছি। ভাইয়া যখন মোল্লাবাড়িতে ছিল তখন, বলতে পারো চুরি করে কথা শুনে সব জেনে ফেলেছি। পান্না মানে পিয়াস ভাইয়ার মেয়ের সেদিন প্রচণ্ড জ্বর ছিল। হাস্যোজ্জ্বল রসিক মানুষ যে কাউকে এত ভালোবাসতে পারে সেদিন জেনেছিলাম। সেদিন চাচি ভাইয়াকে বাড়িতে থেকে যেতে বলেছিল, যেহেতু ভাইয়ার বিয়ের ব্যাপারে কেউ জানে না, তাই ভাইয়া সেদিন কোনো অজুহাতেও বের হতে পারছিল না। চাচি সর্বদা ভাইয়ার আশেপাশে ঘুরঘুর করছিল। বাচ্চার জন্য যখন ভাইয়া ফোনে ভাবির সাথে কথা বলছিল তখন আমি শুনে ফেলি। ভাইয়া ঘরে সব কিছু তছনছ করে ফেলছিল। তখন আমি এসে হাজির হই, ভাইয়ার হাত ধরে বাড়ির বাইরে পা রাখি। চাচি সেদিন আটকাতে এসেছিল। আমার শক্ত চাহনি দেখে কিছু বলতে পারিনি। সেদিনের পর থেকে ভাবি ও পান্নার সাথে প্রায়শই দেখা করে আসি। আজ মূলত তোমাকে দেখানোর জন্য ভাবিকে নিয়ে এসেছি। পুরো কথা শুনে মিষ্টি হেসে বলে, এই বাড়িতে আমার যেমন অধিকার আছে তেমন ভাবিরও। আজ থেকে ভাবি এখানেই থাকবে। সবাইকে আমি সামলে নিব, চিন্তা করো না। মিষ্টি পান্নাকে আফিয়ার কাছে দিয়ে উঠতে নিতে আবারও পড়ে যায়। আফিয়া এক হাতে মিষ্টিকে ধরে বলে, আরে উঠতে হবে না, তুমি বরং রেস্ট নাও। আমি পিয়াসকে কল করে আসতে বলি। যতটুকু জানি আমার শাশুড়ি আমাকে একা পেলে কাঁচা মরিচ গুঁড়ো করে খাওয়াবে। আমি ভাই একা খেতে চাই না, পিয়াসকে সাথে নিয়ে খেতে চাই। আফিয়ার কথায় দুজনেই হাসে। আফিয়া চলে যেতেই অন্তিক মিষ্টির কাছে এসে বসে, কপালে হাত রেখে তাপমাত্রা বুঝতে চেষ্টা করে। জ্বর নেই, ঠান্ডাও নেই, কিন্তু মিষ্টির শরীরের দুর্বলতার কারণ কি? অন্তিক মিষ্টিকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। মিষ্টিকে বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমাও চন্দ্র। ঘুম আসে না, একটা গান শোনাবে অন্তু? অন্তিক মিষ্টির মাথায় চুম্বু এঁকে গাইতে শুরু করে। অসময়ে ঘুম না আসলেও মিষ্টি সময়টাকে খুব উপভোগ করে। দুপুরে আহারের সময় বাড়ির প্রতিটা সদস্য উপস্থিত হয়। মিষ্টির শরীর পূর্বের চেয়েও ভালো, তবে কতক্ষণ ঠিক থাকবে জানা নেই। নাজিমুদ্দিন নিশ্চুপে খাচ্ছে। পিয়াসের বিয়ের কথা এখানে আসার পূর্বেই মিষ্টি তাকে অবগত করেছে। নাজিমুদ্দিন প্রথমে মেনে নিতে অসম্মতি জানালে মিষ্টির ব্ল্যাকমেইলের কাছে হার মানে।
মিষ্টি নাজমা ছবি দেখাবে বলে নাজিমুদ্দিনকে আশ্বাস প্রদান করে। নাজিমুদ্দিন খাওয়া শেষ করে বলতে শুরু করে। যা হওয়ার তা তো হয়ে গেছে। মেয়ে তো ডাক্তার হয়ে গেছে। আমার ঘরে পরিবারে ডাক্তার কেউ নাই। পিয়াসের বউ না হয় ডাক্তার বউ হইয়া আমার ঘরে মোল্লা বাড়িতে থাইকা যাইব। নাজিমুদ্দিনের কথা শেষ হতে লায়লা বেগমের কণ্ঠস্বর শোনা যায়। সে চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে আমি মানি না আব্বা। আপনার সব কথা রাখতে পারলেও এই কথা রাখতে পারম না। আমার পিয়াসের লাইগা আমার বোনের মেয়েরে ঠিক করে রাখছি। তার সাথে এই পিয়াসের বিয়ে হবে। চিনি না জানি না, এই মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে মানতে পারবো না। তোমার মতামত জানতে চাই নাই বৌমা। এই বাড়িতে আমি যা বলি তাই শেষ কথা। এরপর আর কোনো কথা থাকে না। নাজিমুদ্দিনের হুঙ্কারে মোল্লাবাড়ির প্রতিটা দেয়াল কেঁপে ওঠে, সাথে বাড়ির প্রতিটা সদস্যেরও। নাজিমুদ্দিন চলে যেতে লায়লা বেগমের আত্মচিৎকার শোনা যায়। সে নিজের বুকে নিজে আঘাত করে বলতে থাকে, আমার কি হবে রে? আমার ভোলা ভালা ছেলেটা ডাইনির পাল্লায় পরে বিয়ে করে নিচ্ছে রে। এত কষ্ট কইরা পোলারে মানুষ করলাম, প্রতিদান কি দিল? এই মেয়ে কই? বাইর হ, আমার ছেলে আমার কথা শুনবে। তোমাকে আজই ডিভোর্স দিবে। জোরে চিৎকার করলে কি ছেলেকে ফিরে পাবে? লায়লা কাঠের কয়লা, চাচি শাশুড়ি, তুমি বরং মেনে নাও। বিনা খরচে ডাক্তার বউ পেলে, সাথে কিউটি নাতনি। তোমার ভাগ্য কত ভালো দেখলে চাচি শাশুড়ি। নাতনির ন্যাপকিন পাল্টানোর মতো মহৎ কাজও তোমার করতে হলো না। এর চেয়ে সুখ কই পাবা? আগুনে ঘি ঢেলে মিষ্টি মুচকি হাসছিল। তখনই লায়লা বেগম রেগে মেগে টেরে আসে। মিষ্টির হাত শক্ত করে ধরে বলে, তুই সব নষ্টের মূল। এ বাড়িতে পা ফেলার পর থেকে আমার জীবন থেকে সব সুখ চলে যাচ্ছে। আমার মেয়ে যেখানে প্রতি মাসে বাড়ি আসতো, সে এখন 3 মাসেও ফিরে না। আমার সোনার টুকরো ছেলে বিয়ে করে ফেললো। সব তোর জন্য অলক্ষী মেয়ে, সব তোর জন্য। বিয়ে তো আরো 4 বছর আগেই করে নিয়েছে পিয়াস ভাই। মিষ্টিকে দোষারোপ কেন করছো চাচি? অন্তিকের কথায় চাচি মিষ্টির হাত ছেড়ে দেয়। তিনি তখনও রাগে ক্ষুব্ধ। প্রত্যুত্তরে বলে, তুইও সব জানতি? খুব বইয়ের সেবা করা হচ্ছে তাই না? তোর মতো কাপুরুষের এটাই পারলে তোর বউকে তোর জীবনের সত্যিটা জানিয়ে দেখা তুই কেমন পুরুষ। আসছে আমাকে জ্ঞান দিতে। সব মিথ্যা। সব মিলিয়ে আমরা মানুষেরা বেঁচে আছি। তোমার 2 কথার ধমকে মিষ্টি আমাকে ভুল বুঝবে না চাচি। পরের বার আমার স্ত্রীকে আঘাত করতে আসলে তোমার মেয়ের মতো তোমাকেও বাড়ি ছাড়া করবো বলে দিলাম। আফিয়া কায়েসের ঘরে জড়সড় হয়ে বসে আছে। সে একজন ডাক্তার হয়েও শাশুড়ির সামনে ছোট পিঁপড়ে। কায়েস বরাবরের মতো ঘরে বন্দী। পান্নাকে পেয়ে ঘর থেকে আজ বের হয়নি। মিষ্টি আফিয়াকে শ্বশুরের কাছে বসিয়ে খাবারের ঘরে এসেছিল। আফিয়া সবটাই শুনেছে। পিয়াস এখনো ফিরেনি, হয়তো আজ ফিরবেও না। লায়লা বেগমের রাগান্বিত দৃষ্টিতে ভস্ম হতে চায় না সে। ফিরোজ নামক মানুষটা বড়ই অদ্ভুত। মিষ্টি এই মানুষটার মাঝে অন্যরকম হিংস্রতার আভাস পেয়েছিল সেদিন, যেদিন লায়লা বেগমের ঘরে রাতের আধারে সে চুপি চুপি এসেছিল। যদিও সে রাতে মিষ্টি তাকে চিনতে পারেনি, কিন্তু মিষ্টিকে দোষারোপ করার জন্য লায়লা বেগমকে প্রহার করার পর সে বুঝতে পেরেছিল সেই রাতে সেই মানুষটা ফিরোজই। কিন্তু বিবাহিত স্ত্রীর নিকট আসাতে তার এত লুকোচুরি কেন? প্রশ্নটা মাথায় আসলেও ব্যাখ্যায় পায়নি আজও। সকালে লায়লা বেগমের আত্মচিৎকারে মিষ্টি ও অন্তিকের ঘুম ভাঙে। সিঁড়ি ডিঙে নিচে আসতে নাজিমুদ্দিনের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। মিষ্টি দুর্বল শরীরে সেদিকে এগোয়। নাজিমুদ্দিনের দেহখানা নিথর হয়ে পড়ে আছে জমিনে, চোখ দুটো খোলা, হাত ধয় মুষ্টবুদ্ধ করা। মিষ্টি দাদা বলে চিৎকার করে ওঠে। অন্তিক দেয়াল ঘেঁষে বসে মাথায় হাত দেয়। কিভাবে হলো এমন? নাজিমুদ্দিন কি কোনো অসুখে মারা গেছে, নাকি কেউ মেরে ফেলেছে? মিষ্টি নাজিমুদ্দিনের পাশে এসে বসে। সে এখনো হতভম্ব। চোখের সামনে নাজিমুদ্দিনের এরকম অবস্থা দেখে তার বিশ্বাস হচ্ছে না। সে নাজিমুদ্দিনের পাশে বসে বলতে থাকে, দাদি বলেছিল তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। তোমার জন্য একটা পার্টি বুনেছে দাদি। তোমাকে সেখানে বসিয়ে খেতে দিবে, এমন শখ দাদির। তুমি পূরণ করবে না? তোমার নাজমা তোমার পথ চেয়ে আছে দাদা। ও দাদা। বড়ই পাতা ও উষ্ণান ঘাস দিয়ে গরম পানি জাল দেয়া হচ্ছে। মহিলারা এক ঘরে বসে দোয়া ইউনুস ও ইয়াসিন সূরার খতম পড়ছে। সুগন্ধি সুরমা সাদা কাফন তৈরি করা হয়েছে মৃত ব্যক্তিকে পরিধানের জন্য। আগরবাতি প্রজ্বলিত করা হয়েছে মাইয়াতের মাথা ও পায়ের কাছে। মোল্লাবাড়িতে কান্নার রোল পড়েছে। পারিবারিক গোরস্থানে কবর খোঁড়া হচ্ছে। কায়েস দাঁড়িয়ে থেকে কবর খোঁড়ার কাজ দেখছেন। একদিন তারও এই ঘরের বাসিন্দা হতে হবে। শুধু কায়েস নয়, প্রতিটা মুসলমানেরই একদিন এই ঘরই শেষ ঠিকানা হবে। মিষ্টি বিছানায় শায়িত অবস্থায় পড়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে শরীর দুর্বল হয়ে গেছে। আফিয়া মেয়েকে কোলে নিয়ে মিষ্টির পাশে বসে আছে। মোল্লা বাড়িতে পা রাখার পরদিনই যে এমন ঘটনা ঘটবে তা প্রত্যাশা করেনি সে। লায়লা বেগম নিজের ঘরে বসে বিলাপ করছেন। কলি সকালেই চলে এসেছে, মাকে সান্ত্বনা দিচ্ছে। বসার ঘরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন ফিরোজকে সান্ত্বনা দেওয়ার জন্য। অন্তিক ও পিয়াস ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে সকলের কথোপকথন শুনছে। মসজিদের ইমাম নাজিমুদ্দিনের গোসল কার্য সম্পন্ন করেছেন সবে। এখন শুধু নির্দিষ্ট সময়ের অপেক্ষা। এরপরে নাজিমুদ্দিনের শেষ ঠিকানায় চিরনিদ্রায় শায়িত করা হবে। অন্তিকদের বাড়ির প্রধান ফটকে 2 জন মহিলার আগমন ঘটে। একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা, অপরজনকে দেখে অনুমান করা যাবে না। বৃদ্ধার সাথে আগমনকারী অতিথি নিজের আপাতমস্তক কালো বোরখার আড়ালে আবদ্ধ করে রেখেছেন।
তিনি বৃদ্ধাকে ধরে ধরে বাড়িতে প্রবেশ করেন। অন্তিক সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আগমনকৃত বৃদ্ধা তার পূর্ব পরিচিত, তিনি মিষ্টির দাদি। বিয়ের দিন তিনি মিষ্টির হাত অন্তিকের হাতে তুলে দিয়েছিল। সময় অপচয় না করে অন্তিক সেদিকে এগোয়। বৃদ্ধার হাত সাবধানে হাতের মুঠোয় ধরে শুধায়, এত কষ্ট করে এত পথ আসতে গেলেন কেন দাদি? চলুন আপনাকে ঘরে দিয়ে যাই। আমাকে নাজিম ভাইয়ের কাছে নিয়ে যাও নাচ জামাই। বৃদ্ধার থমথমে সুর শুনে অন্তিক হতভম্ব হয়। তার সাথে অন্তিকের দাদাকে নাজিম বলে সম্বোধন করায় অবাক হয় সে। আমরা সাধারণত আপনজনকেই নাম ধরে সম্বোধন করতে পারি, অপরিচিতদের নয়। অন্তিক নাজমা অর্থাৎ মিষ্টির দাদিকে ধরে খাটিয়ার কাছে নিয়ে যায়। সাদা কাপড়ে আবৃত নাজিমুদ্দিনের চেহারা অনাবৃত করার সাথে সাথে মিষ্টির দাদি নুয়ে পড়েন। অন্তিক ভারসাম্য ঠিক রাখতে না পেরে খাটিয়ার পাশে বসে ক্রন্দনরত কণ্ঠে বলেন, তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না নাজিম ভাই, আমাকে ক্ষমা কইরা দিও তুমি। তোমার লাইগা পাটি বুনছি গো নাজিম ভাই। তুমি না যাইবা কইছিলা আমার হাতে সরিষা বাটা দিয়া ইলিশ রান্না খাবা? কেন সইলা গেলা আমারে শাস্তি দেওয়ার লাইগা? সারা জীবনের কষ্ট কি কম ছিল নাজিম ভাই? অন্তিক মনোযোগ সহকারে মিষ্টির দাদির আর্তনাদ শোনে। এতটুকু বুঝতে পারে তার দাদা মিষ্টির দাদির পূর্ব পরিচিত ছিল। অন্তিক দাদিকে শক্ত করে ধরে রাখে। বৃদ্ধা মহিলা তখনও বিড়বিড় করছেন। নাজমার সাথে আসা আগন্তুক মহিলা এবার তার কাঁধে হাত রাখে। মিষ্টির দাদি আগন্তুকের দিকে ফিরলে চোখ মুছে উঠে দাঁড়ায়। নাজিমুদ্দিনের দিকে পুনরায় ফিরে বলে, পরকালে আমাগো সাক্ষাৎ হইব তো নাজিম ভাই? কথাটা অন্তিকের বুকের মধ্যে লাগে। এত কষ্ট, এত হাহাকার, না পাওয়ার তীব্র যন্ত্রণা। অন্তিক নির্বাক দৃষ্টি ফেলে। নাজমা বেগম অন্তিকের উদ্দেশ্যে বলে, মিষ্টির কাছে লইয়া যাও নাচ জামাই, মাইয়াটা কানলে অসুস্থ হইয়া পড়ে। নাজিমুদ্দিনকে কবরে চিরতরে শায়িত করে রেখে আসা হয়েছে। সবাই চলে আসলেও কায়েস ও অন্তিক কবরের পাশেই থেকে যায়। অন্তিক থেমে থেমে কাঁদছে। একাকিত্বের সময় আড়ালে আবডালে নাজিমুদ্দিন তাকে সাহস জুগিয়েছিলেন। লায়লা বেগম যখন তার দুই সন্তানকে আদর করতেন, অন্তিকের মন খারাপ হতো। নাজিমুদ্দিন তখন তাকে নিয়ে সারা শহর ঘুরতেন। কায়েসের কাছে অন্তিক যা না বলতে পারত, নাজিমুদ্দিনের কাছে তা বলতো। রুনা চলে যাওয়ার পর কায়েসের নিস্তব্ধতায় অন্তিকও আধারে তলিয়ে যাচ্ছিল। নাজিমুদ্দিন সেই জীবন থেকে তাকে বের করে সুন্দর জীবন দিয়েছিলেন। অন্তিকের ভাবনার মাঝে কায়েস বলতে শুরু করে, আমি এতিম হয়ে গেলাম রে বাপ। অন্তিক দীর্ঘ শ্বাস ফেলে উদাস সুরে বলে, দাদা বলেছিল মা একদিন ফিরে আসবে, কত বছর হয়ে গেল তাই না? বাবা, দাদাও চলে গেল, এখন আমায় কে আশায় রাখবে? বাবা ছেলের বুক ছারখার হয়ে যাচ্ছে একই কষ্টে। মৃত্যুর যন্ত্রণা যেমন কঠিন, অমৃত্যু তত কষ্টের। আমাদের প্রিয়জনেরা পৃথিবী থেকে বিদায় নিলেও আমাদের স্মৃতি থেকে বিদায় নেয় না। তাদের স্মৃতিচারণে আমরা আজীবন পার করতে পারি। মোল্লাবাড়িতে প্রবেশ করতে কলি অন্তিকদের দিকে দৌড়ে আসে। বুকে হাত চেপে হাঁপাচ্ছে সে। হাতের ইশারায় 2 তলার দিকে করে বলে, ভাবি, ভাবির কি যেন হইছে? পিয়াস ভাই আর তার বউ হাসপাতালে নিয়ে গেল। উপরে বুড়ি মহিলা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। ভাবি বলে গেছে তোমাকে বুড়ি মহিলাকে দেখে রাখতে। একদিকে প্রিয়তমা স্ত্রী, অপরদিকে স্ত্রীর নিকটবর্তী আত্মীয়া, কাকে দেখবে অন্তিক? 2 তলা সিঁড়ি ডিঙিয়ে তাদের ঘরে যেতেই মিষ্টির দাদির শুকনো মুখখানা দেখতে পায় অন্তিক। মাথার কাছে ভদ্র মহিলা বসে হাত পাকার বাতাস করছে। অন্তিকের পিছু পিছু কায়েসও ঘরে প্রবেশ করে। অন্তিক ভদ্র মহিলাকে জিজ্ঞেস করে, দাদিকে নিয়ে হাসপাতালে যেতে হবে? বুজান ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কায়েস মনোযোগ সহকারে কথাগুলো শুনে ভদ্র মহিলার দিকে তাকায়। আপাদমস্তক কালো কাপড়ে আবৃত, নারীর কোনো কিছু দেখার সম্ভাবনা নেই। এই কণ্ঠস্বর কায়েসের খুব পরিচিত। অন্তিক হাঁপ ছেড়ে বাঁচে, এবার সে মিষ্টির কাছে যেতে পারবে। দাদির খেয়াল রাখার কথা বলে আফিয়ার হাসপাতালের দিকে চলে যায় সে। অ্যাম্বুলেন্সের আওয়াজটায় অনেকের মনে আনন্দ বয়ে আনে তো অনেকের মনে কষ্ট। হাসপাতালে পৌঁছালে স্বজনদের আহাজারি ও ডাক্তারদের অস্থিরতা দেখলেই অন্তর অশান্ত হয়ে যায়। কার ভাগ্যে সুখের ছন্দ আর কার ভাগ্যে দুঃখের ছায়া কেউ জানে না। শহরের প্রাইভেট হসপিটালে আফিয়ার চেম্বারে এসে উপস্থিত হয় অন্তিক। মিষ্টি তখন জুস খাচ্ছিল। আফিয়া সকল পরীক্ষা নিরীক্ষা করে মাত্রই কেবিনে বসেছে। অন্তিককে দেখে বলতে শুরু করে, এসেছো, ভালোই হয়েছে। মিষ্টিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি রিপোর্ট নিয়ে বিকেলে আসছি। অন্তিক মিষ্টির দিকে এগোয়। মিষ্টির দুর্বল হাসি বুকে গিয়ে বিঁধে তার। সে ভাবছে কোন পরীক্ষায় ফেললো উপরওয়ালা তাকে। একদিকে প্রাণপ্রিয় দাদার ওফাত, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা। মিষ্টিকে 5 কোলে তুলে কপালে অধর ছুঁয়ে দেয় অন্তিক। অপরাধী হয়ে বলে, আমি সত্যিই অকর্মক স্বামী, তাই না চন্দ্রিমা? মিষ্টি অভিমানের সহিত উত্তর দেয়, এত দেরি করলে কেন অন্তু? অন্তিক পুনরায় মিষ্টির কপালে চুমু এঁকে বলে, সরি সোনা, আর এমন হবে না। মিষ্টি অন্তিকের বুকে মাথা গুজে বলে,